শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমী মূল্যায়ন 2024-এর সমস্ত বিষয়ের প্রশ্ন এবং সঙ্গে উত্তর নিয়ে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। এইখানে সমস্ত প্রশ্ন অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা সমস্ত প্রশ্ন এর সঙ্গে উত্তরগুলো এই ভিডিওতে পাওয়া যাবে। চলে যাই, দেখে নেই প্রথম থেকে। আচ্ছা, এই প্রশ্নটির উত্তর করেছে আমাদের ছোট্ট বন্ধু অদ্রিজা মিশ্র। তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নের উত্তর করে দেওয়ার জন্য। এবং উত্তরগুলো তোমরা ঠিকঠাক করে মিলিয়ে নিও, এই প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাক আছে কিনা তোমরা দেখে নিতে পারো। চলো, প্রত্যেকটি প্রশ্ন অর্থাৎ চতুর্থ শ্রেণী প্রথমে বাংলা দিয়ে শুরু করব। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু 50 নম্বরের পরীক্ষা হবে, প্রশ্নের উপরে উত্তর করতে হবে এবং সময় থাকবে 1.5 ঘন্টা। ঠিক আছে, চলো প্রথমে দেখে নিই। প্রথম প্রশ্ন কি আছে, নিচের দুটি স্তম্ভের শব্দগুলোকে বিপরীত শব্দ অনুযায়ী মেলাও। দেখতে পাচ্ছ ক এবং খ দুটো স্তম্ভ দেওয়া হয়েছে। শেষ, দিবস, অপেক্ষা, জোয়ার, সুখ, স্বাধীনতা। এদিকে আছে রাত্রি, অনপেক্ষা, দুঃখ, শুরু, পরাধীনতা, ভাটা। সুন্দর করে এইভাবে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ এইভাবে মেলাতে হবে। যেমন শেষ, শুরু, দিবস, রাত্রি, অপেক্ষা, অনপেক্ষা, জোয়ার, ভাটা, সুখ, দুঃখ, স্বাধীনতা, পরাধীনতা। এইভাবে সুন্দর করে মেলাতে হবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, নিচের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো, যে কোনো 4টি। সবগুলোই করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ চয়াকার, বয়াকার, কয়াকার, ভৈজফল আকার। এটা উল্ট সাজিয়ে লিখলে হবে কি, ভেবা চেকা। প্রত্যেকটা দেখে না, এইভাবে সুন্দর করে উত্তর করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা পরেরটা হবে মজবুত, শেষেরটা হবে, পরেরটা হবে আধা আধি, তারপরে দোকান, তারপরে হবে কিলবিল, তারপর হবে চশমা। ঠিক আছে, এইভাবে সুন্দর করে করতে হবে, কারণ অনেকটা বড়, যার জন্য উত্তরগুলো তাড়াতাড়ি করে বলে দিচ্ছি। শূন্যস্থান পূরণ করো। নাই কি ড্যাশ তব রক্ত মাংস প্রাণ শরীরে, উত্তরটা হবে তাই নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। ড্যাশ রয়েছে যার সে কি পড়ে রয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। পরে প্রশ্ন, আসে যায় চোখে জল, ড্যাশ ঘুরে যায়, মাথা ঘুরে যায়। পরবর্তী প্রশ্ন, কৃষকের শিশু কিংবা ড্যাশ রাজার কুমার। পরে প্রশ্ন, মুখে হাসি, বুকে ড্যাশ বল, তেজে ভরা মন। ঠিক আছে, ব্যাস, এরা শূন্যস্থান পূরণ হয়ে গেল 3-এর দাগে। এবার দেখো 4-এর দাগে, নিচের কোন বাক্যে কোন ভাব প্রকাশ করেছে লিখো। প্রশংসা, বিষয়, প্রশ্ন, নিষেধ, সংশয়। আচ্ছা, প্রথমটা কত কি বলেছে, কি যে ভালো লাগতো, এটা কি, উত্তরটা কি হবে, এটা এখানে বিষয়, কি যে ভালো লাগতো, এটা হচ্ছে বিষয় প্রকাশ করেছে। সে নদীটার নামও খুব মিষ্টি বাতাসি, উত্তরটা কি হবে, প্রশংসা। পরে প্রশ্ন, অনেকটা যেন মানুষের মতো, উত্তর কি হবে, সংশয়। যা চশমাটা কোথায় গেল, প্রশ্ন, এটা হচ্ছে প্রশ্ন ভাবে প্রকাশ করা হয়েছে। না না, ওখানে নামা যাবে না, এটা কি হলো, হচ্ছে নিষেধ করা হচ্ছে। ঠিক আছে, এইভাবে প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে এখানে করে ফেলবে। এবার চলে আসছি 5-এর দাগে, বর্ণ বিশ্লেষণ করো। কতে বলা আছে, সেলাই, দন্তস্ব হসন্ত যুক্ত এ যুক্ত ল হসন্ত যুক্ত আ যুক্ত হস্য। এইভাবে পরপর যেগুলো করা হয়েছে পরপর করে দেখে নাও, ভিডিওতে পরপর করে দেখাচ্ছি। সবগুলো আমার পক্ষে পড়া সম্ভব নয়, তোমরা পরপর করে দেখে নাও। ঠিক আছে, এইভাবে প্রশ্ন এবং সঙ্গে উত্তরগুলো করবে। এখানে একটু বলে রাখি, এই প্রশ্নপত্রটি যে তোমার বিদ্যালয়ে পড়বে তার কোনো গ্যারেন্টি আমি দিচ্ছি না। এইরকম ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে, বা এখান থেকেই অনেক প্রশ্ন আসতে পারে, কিন্তু এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসবে এর কোনো গ্যারেন্টি আমি কিছু দিচ্ছি না। এই জন্য এইরকম ধরনের প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখো, তাহলে অবশ্যই তোমরা তোমাদের বিদ্যালয়ে যে প্রশ্নটি পড়বে সেখান থেকে অনেক প্রশ্ন এখান থেকে পেয়ে যেতে পারো। তা 6 থেকে বলছে, দেখো নিচের শব্দগুলো থেকে অল্প প্রাণ ও মহাপ্রাণ বর্ণ আলাদা করো। শব্দ দেওয়া হয়েছে ধুতি, খুব, ছোট, কাজে। এবং অল্প প্রাণ কোনটা, ধুতিতে তটা হচ্ছে অল্প প্রাণ, ধটা হচ্ছে মহাপ্রাণ। খুবের বটা হচ্ছে অল্প প্রাণ, আর খটা হচ্ছে মহাপ্রাণ। ছোটোর টটা হচ্ছে অল্প প্রাণ, ছটা হচ্ছে মহাপ্রাণ। এইভাবে এই প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে ফেলবে। এর পরবর্তী দেখো, সাথে দেখা, নিচের প্রশ্নগুলোর একটি বাক্যে উত্তর দিতে বলা হয়েছে। যেমন জ্যোতির মায়ের নাম কি, না উত্তর এইভাবে লিখবে, জ্যোতির মায়ের নাম হচ্ছে শরৎ শশী। মা জ্যোতিকে কোন নদীতে স্নান করতে নিয়ে যেতেন, উত্তরটা এইভাবে লিখে, মা জ্যোতিকে গড়ই নদীতে স্নান করতে নিয়ে যেতেন। পরে প্রশ্ন, নতুন জুতো কিনে কেন যতীনের বাবা তাকে কি বলেছিলেন। নতুন জুতো কিনে এনে যতীনের বাবা তাকে বলেছিল, এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পরে থাকবে।
ঠিক আছে। যতীন কখন রান্নাঘরে গিয়ে উৎপাত করত? যতীনের যখন আঠার প্রয়োজন হতো তখন সে রান্নাঘরে গিয়ে উৎপাত করত। পরবর্তী প্রশ্ন, অসহায় যতীনকে সাহায্যের জন্য শেষে কে এগিয়ে এসেছিল? অসহায় যতীনকে সাহায্যের জন্য শেষে এগিয়ে এলো তার প্রিয় ঘুড়ি। পরবর্তী প্রশ্ন, মায়াদ্বীপ গল্পের কথকের নাম কি? মায়াদ্বীপ গল্পের কথকের নাম হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। পিংলা নদীর মাঝের সেই দ্বীপে সবচেয়ে লম্বা গাছটি কী ছিল? পিংলা নদীর মাঝে সেই দ্বীপে সবচেয়ে লম্বা গাছটির নাম ছিল শিমুল। ঠিক আছে, এরকম ধরনের প্রশ্ন এবং সঙ্গে উত্তরগুলো এইভাবে করে ফেলবে, কোনো অসুবিধা নেই। এরপরে বলা হয়েছে দেখো বাক্য রচনা করো, এগুলো তোমার মতো করে লিখবে। ঠিক আছে, আমাদের ছোট্ট বন্ধু অদ্রিজা সুন্দর করে এইভাবে লিখেছে, তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, কোনো সমস্যা নেই। দেখো, জুতো, বাবা আমাকে গতকাল এক জোড়ো জুতো কিনে দিয়েছেন। অস্পষ্ট, চশমা ছাড়া কাকলি দিদা অস্পষ্ট দেখে। শান্ত, গরু শান্ত প্রকৃতির প্রাণী। নিরীহ, রহিম নিরীহ ছেলে। জেগে, আমি রাত জেগে পড়াশোনা করি। আরম্ভ, গতকাল আমাদের পরীক্ষা আরম্ভ হলো। ঠিক আছে, এইভাবে প্রশ্ন এবং উত্তরগুলো এইভাবে লিখে বাক্য রচনাগুলো। নয় বলেছে নিম্নলিখিত শব্দগুলো প্রতিশব্দ লেখো। পথ হচ্ছে সড়ক, গৃহ মানে বাড়ি, হাতি মানে গজ, বাগান বাগিচা, পৃথিবী ধরা, ভাত হচ্ছে অন্ন। 10 কি বলেছে, নিচের বাক্যগুলো বিশ্লেষণে নিচে দাগ দাও, যে কোনো 4টি। আমাদের জন্য মামাবাড়ি থেকে আসতো একটি বড় নৌকো, এখানে বড়তে একটা বিশেষণে, এই বড় হচ্ছে বিশেষণ, এখানে দাগ দেওয়া হলো। কয়েকটা হচ্ছে ভালো নাম দিয়েছে, এখানে ভালোটা হচ্ছে বিশেষণ। প্রচুর সাপ একেবারে কিলবিল করছে, এখানে প্রচুর। মাথা, শুধু মাথা উঁচু করে থাকে শিমুল গাছটা, এখানে হবে উঁচু। আমার আজও দৃঢ় বিশ্বাস আমি একটি জলকন্যাকেই দেখেছি, এখানে দৃঢ়, এখানে আছে, এগুলোই হচ্ছে সবগুলো কি বিশেষণ, যেগুলো দাগ দেওয়া হলো এগুলো হচ্ছে বিশেষণ। এরপর বলেছে শব্দ যুগলে অর্থ পার্থক্য দেখাও। যেমন দয় বয় দীর্ঘইকার প, দ্বীপ, দ্বীপ মানে কি চারিদিকে জল বৈষ্ঠিত স্থল, আর দয় দীর্ঘইকার প, দ্বীপ মানে হচ্ছে প্রদীপ। তারপরে হচ্ছে বান, বান মানে কি বন্যা, বয়াকার দন্তন্য, আর বয়াকার মূর্ধন্য কি হবে ধনুকের ফলা। বাড়ি, বয়াকার রহস্যি, বাড়ি মানে গৃহ, বয়াকার রহস্যি, বাড়ি মানে হচ্ছে জল। চয়াকার পয়াকার, চাপা মানে ঢাকা দেওয়া, আর চৈতন্য আকার পয়াকার, চাপা মানে পুষ্প বিশেষ। ঠিক আছে, এইভাবে সুন্দর করে এই প্রশ্ন উত্তর করলে। এবং শেষে 12 দাগে কী হয়েছে, অনুচ্ছেদ রচনা করা খুবই ইম্পর্ট্যান্ট। এইরকম ধরনের প্রশ্ন তোমাদের আসবে। তোমার বিদ্যালয় বা তোমার প্রিয় খেলা, এটা সম্বন্ধে তুমি তোমার মতো করে একটা লিখবে। এখানে আমার ছোট্ট বন্ধু এইটা লিখেছে আমার বিদ্যালয় সম্বন্ধে, আর এটা আমি পড়ছি না। এবার তোমাদের বিদ্যালয়ের নাম দিয়ে এখানে লিখবে, যেমন আমার বিদ্যালয়ের নাম মহামায়া বিদ্যা মন্দির। আমার বিদ্যালয়টি আমার খুব প্রিয়, আমি প্রতিদিন সেখানে পড়াশোনা করতে যাই। বিদ্যালয়ে আমি পাই বন্ধুদের ভালোবাসা ও শিক্ষক শিক্ষিকাগণের ভালোবাসা। আমাদের বিদ্যালয়টি বেশ বড়, ভিতরে সুন্দর বাগান, স্কুলের চারিধারে বিরাট উঁচু প্রাচীর, প্রাচীরের ধারে ধারে বড় বড় গাছ লাগানো আছে। প্রাচীরের গায়ের বাইরের দিকে নানান মনীষীদের ছবি খোদাই করা ও তাদের বাণী লেখা আছে। আমাদের বিদ্যালয়ে 4টি শ্রেণীকক্ষ, একটি অফিস ঘর আছে। এছাড়া একটি রান্নাঘর আর মিড ডে মিলে খাওয়ার বারান্দা আছে। আমাদের বিদ্যালয়ে 2 জন শিক্ষক ও 2 জন শিক্ষিকা আছেন, তারা আমাদের খুব ভালোবাসে ও যত্ন সহকারে শিক্ষা দেন। একটা বড় মাঠ আছে ভিতরে, যেখানে আমরা টিফিনের সময় খেলাধুলা করি। এছাড়াও এই স্কুলে বিভিন্ন সময় বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আমার জীবনের প্রথম বিদ্যালয়ের স্মৃতি আমার চিরদিন মনে থাকবে। এইভাবে লিখেছে। এবার তুমি তোমার মতো করে সুন্দর করে এই প্রশ্নের উত্তরগুলো লিখে ফেলতে পারো। এই হচ্ছে বাংলা প্রশ্ন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি না পারো অবশ্যই লাইক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবার আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন, গণিত। গণিত প্রশ্নটি কেমন, এখানেও তোমাদের 50 নম্বর থাকবে। আমাদের গণিত 4র্থ শ্রেণীর 1.5 ঘন্টা টাইম থাকে, 1.5 ঘন্টার মধ্যেই প্রশ্নের উত্তরগুলো করতে হবে গণিতের। ঠিক আছে, চলো প্রশ্নের উত্তরগুলো পরপর করে দেখে নিই গণিতগুলো। প্রথমে কি বলা হয়েছে, একে দাগে 4, 10, 100 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বেছে লেখো। এখানে দেওয়া আছে এই ঘরটার মধ্যে 4-এর বিভাজ্য কী কী না 200, 16, 40, 400, 10-এর 200, 40, 490, 100, 200, 400। ঠিক আছে, এগুলো হচ্ছে তার বিভাজ্য, এগুলো এখান থেকে খুঁজে নিয়ে লেখা হলো। এবার 2 থেকে শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো কয়তে বল কি, কত বলেছে, সব থেকে ছোট মৌলিক সংখ্যা, সব থেকে ছোট মৌলিক সংখ্যা হলো 2। একটি ত্রিভুজের বাহু আছে কয়টি না 3টি। যমজ মৌলিক সংখ্যা হলো সেই 2টি মৌলিক সংখ্যা যাদের বিয়োগফল হবে 2, ড্যাশে হবে 2। একটি লুডুর ছক্কায় ড্যাশটি তোল আছে, 6টি তোল আছে। যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা কি ত্রিভুজ বলি, সমবাহু ত্রিভুজ বলি। ঠিক আছে, এবার বলেছে 3 থেকে বিবৃতির সত্য না মিথ্যা লিখতে বলা হয়েছে। কতে, এক মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা কোনোটিই নয়, এটা হচ্ছে সত্য। এক মৌলিক সংখ্যাও নয় আর যৌগিক সংখ্যাও নয়, এটা ঠিক, এটা সত্য। একটি সংখ্যার একাধিক গুণনীয়ক বা উৎপাদক থাকতে পারে না, এটা মিথ্যা।
দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবলমাত্র এক হলে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়, এটা হচ্ছে সত্য। বলের মতো জিনিসের আকারের নাম হচ্ছে ঘনক, এটা হচ্ছে মিথ্যা। বলের মতো জিনিসের আকারের নাম ঘনক নয়, গোলক হবে, মিথ্যা, এটা হচ্ছে এই জন্য মিথ্যা। যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য আলাদা তাকে বিষম ত্রিভুজ বলে, এটা সত্য। ঠিক আছে, এবারে ছবিগুলো দেওয়া হয়েছে, ছবিগুলোতে কোন ত্রিভুজ কোনটা সেটা বলা হয়েছে। প্রথমে যে ছবিটা দেওয়া হয় কয়েক দাগে, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, দেখতে পাচ্ছি আলাদা আলাদা তিনটা বাহু দেওয়া আছে। তারপর দেখতে পাচ্ছি সমবাহু ত্রিভুজ, তারপর দেওয়া আছে সমদ্বিবাহু। এইভাবে সুন্দর করে ঘরের মধ্যে লিখে ফেলতে হবে। এরপর দেওয়া হয়েছে সরল করতে বলা হয়েছে 20 - 8 গুণিতক 4 - 2, তার 20 থেকে 8 বাদলে হচ্ছে 12, আর 4 থেকে 2 বাদলে 2, তাহলে 12 - 2 = 24। তারপর হচ্ছে 10 ভাজিতক 6 ভাজিতক 6 - 2, এখানে 10 আর যুক্ত এখানে যুক্ত 6 দেওয়া আছে, তার 10 আর যুক্ত 6 হলো 16 ভাজিতক 6 থেকে 2 বাদলে 4, তা 4 4 16, তাহলে 5 গুণিতক 4 ভাজিতক 2 গুণিতক 6, তাহলে 5 4 20 যুক্ত 2 6 12, তাহলে 20 আর 12 যোগ করলে হচ্ছে 32। ঠিক আছে, এটা হয়ে গেল 5-এর দাগের। এবার 6 থেকে বলেছে আয়ত ঘনক গোলক ঘনকের একটি করে উদাহরণ দাও। আয়ত ঘনক কী কী হবে? জ্যামিতীয় অক্ষ একটা আয়ত ঘনক উদাহরণ, গোলক হচ্ছে ফুটবল, আর ঘনক হচ্ছে লুডোর ছক্কা। এবার 2 জোড়া যমজ মৌলিক সংখ্যা বলা হয়েছে কি 7 11 3 5। ঠিক আছে, যমজ মৌলিক সংখ্যা। এবার দেখো সমাধান করতে বলা হয়েছে। এখানে বলছে মালদার এক আম বাগানে 5175টি আম গাছ আছে, প্রতি সারিতে সমান সংখ্যায় আম গাছ আছে, মোট সারির সংখ্যা হলো 25 হলে প্রতি সারিতে কতগুলো আম গাছ আছে? এইভাবে গণিতের ভাষায় প্রকাশ করে এবার ভাগ করতে হবে, বুঝতেই পারছো। 5175 ভাজিত 25 সমান ভাগ করলে হবে 207, তাহলে প্রতি সারিতে 207টি আম গাছ আছে। এইভাবে দেখো প্রশ্নগুলো এবং উত্তরগুলো সঙ্গে করে দেওয়া হয়েছে, এগুলো দেখে না, সব অঙ্ক এইভাবে বলে দেওয়া সম্ভব নয়, তোমরা পরপর করে এখানে দেখে নাও। ঠিক আছে, প্রশ্ন এবং সঙ্গে উত্তরগুলো করে দেওয়া হয়েছে। পরিসীমা নির্ণয় করো। পরিসীমা মানে হচ্ছে সবগুলো বাহুর যোগফল, এটা মনে রাখবে। পরিসীমা মানে হচ্ছে সবগুলো বাহুর যোগফল, যাই থাকুক না কেন সবগুলো বাহুর যোগফলটাই হচ্ছে তার পরিসীমা। তো এখানে যেটা দেওয়া হয়েছে 3 5 4 6 আলাদা আলাদা দেওয়া হয়েছে, এই জন্য পরিসীমা সবগুলো বাহু যোগ করে দেওয়া হয়েছে। 3 + 6 + 5 + 4 দিয়ে 18 হয়েছে। বাকিটাও ঠিক একই রকম পরিসীমা, সবগুলো বাহু যোগ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার গুণফল নিয়ে করতে বলছি। গুণফলটা তোমরা জানো, দেখে নাও, পরপর করে এখানে গুণ করে দেওয়া হয়েছে, আর আমি বলছি না, তোমরা পরপর করে গুণটা একটু দেখে নাও সুন্দর করে। ঠিক আছে, বেশ, এটা হচ্ছে টোটাল তোমাদের এই গণিত ছিল। এই গণিতটা কেমন প্রশ্ন হয় সেটা অবশ্যই দেখে নেবে এবং জেনে নেবে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলে যাই পরবর্তী প্রশ্ন, আমাদের পরিবেশ। আমাদের পরিবেশও 50 নাম্বার থাকবে, 1.5 ঘন্টা টাইম থাকবে। ঠিক আছে, আমাদের ছোট্ট বন্ধু অদ্রিজা মিশ্র সুন্দর করে এই প্রশ্নের উত্তর করে দিয়েছে, তোমরা দেখে নাও। প্রথমে বলেছে একে দাগে বিবৃতির সত্য না মিথ্যা লেখো। প্রথম প্রশ্ন, হাতি মৌমাছি শিম্পাঞ্জি হলো সামাজিক প্রাণী, এটা সত্য। পরবর্তী প্রশ্ন, পরিবারের শাখা প্রশাখাকে সমাজ বলে, এটা মিথ্যা। পরবর্তী প্রশ্ন, গরু একটি গবাদি পশু, এটা সত্য। মরুভূমি অঞ্চলে চাষ ভালো হয়, এটা একেবারে মিথ্যে। পরবর্তী প্রশ্ন, গ্রামের পাশে নদী থাকলে সারা বছর জলের অভাব হয় না, এটা সত্য। পরবর্তী প্রশ্ন, হিমঘরে আলু রাখলে সেগুলো তাড়াতাড়ি খারাপ হয়, এটা মিথ্যা। ঠিক আছে, এর বলেছে 2 দাগে এক কথা উত্তর দাও। মানুষ কাকে প্রথম পোষ মানিয়েছিল? উত্তরটা লিখবে মানুষ কুকুরকে প্রথমে পোষ মানিয়েছিল। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার কি? পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার হলো কি? পশ্চিম মানুষের প্রধান খাবার হচ্ছে কি খাবার? ওনার ধান, মানে চাল, ডাল, গম, এগুলো চাল, ধানেরটা এটা লিখবে পশ্চিম প্রধান খাবার। ভাত, এটা লিখতে পারো, ভাত লিখতে পারো। কোথায় গমের ফলন সবচেয়ে বেশি হয়? না, গমের ফলন সবচেয়ে বেশি হয় কোথায়? পাঞ্জাবে, উত্তর লিখবে পাঞ্জাব। গান্ধীজির পুরো নাম কি? না, গান্ধীজির পুরো নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। যারা মাছ ধরে তাদের কি বলা হয়? যারা মাছ ধরে তাদেরকে বলে জেলে। কোণারকের সূর্য মন্দির কোথায় অবস্থিত? কোণারকের সূর্য মন্দির অবস্থিত উড়িষ্যা রাজ্যের পুরী জেলায়। 3 দাগে এবার বলছে সঠিক উত্তরটি খুঁজে বার করে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে ড্যাশ বলে? আত্মীয় না বন্ধু? আত্মীয় বলে। পরবর্তী প্রশ্ন, বাঘ হলো একটি ড্যাশ জন্তু, হিংস্র না শান্ত? না, হিংস্র জন্তু। রেশন দোকান থেকে ড্যাশ চাল গম দেওয়া হয়, বেশি দামে না অল্প দামে? না, অল্প দামে। প্রাচীনকালে যোগাযোগ ব্যবস্থা ড্যাশ ছিল, উন্নত না অনুন্নত? অনুন্নত ছিল প্রাচীনকালে, অনুন্নত ছিল। বায়ু দূষণ ঘটায় না এমন একটা স্থলযান হলো ড্যাশ, সাইকেল না মোটর গাড়ি? সাইকেল। চার্চকে ড্যাশ বলে? মন্দির না গির্জা? গির্জা বলা হয়। গান্ধীজি সবসময় ড্যাশ কথা বলতেন, কি হিংসা না অহিংসা? অহিংসার কথা বলতেন। ঠিক আছে, হয়ে গেল। এবার বাম দিকের সাথে ডান দিক, ডান দিক কী বলেছে? দার্জিলিং, উত্তর 24 পরগনা, কলকাতা, দিল্লি, বিষ্ণুপুর। ডান দিকে আছে জামা মসজিদ, লেপচা মিউজিয়াম,
লাল মাটির জায়গা, গান্ধী স্মারক সংগ্রহশালা, টিপু সুলতান মসজিদ। তাহলে প্রথমে দার্জিলিং কী আছে? লেপচা মিউজিয়াম আছে, উত্তর চব্বিশ পরগনা আছে গান্ধী স্মারক সংগ্রহশালা আছে, কলকাতা আছে টিপু সুলতান মসজিদ, দিল্লিতে আছে জামা মসজিদ, আর বিষ্ণুপুরে আছে লাল মাটির জায়গা। ঠিক আছে, এইভাবে সুন্দর করে দেখিয়ে দেবে। এবার বেমানান শব্দের নিচে গোল দাও। যেমন বলছে কুকুর, বাঘ, গরু, ছাগল। ঠিক আছে, তাহলে এখানে বেমানানটা হচ্ছে বাঘ। বাঘ সবাইকে খায়, কিন্তু বাকিরা কিন্তু কেউ কাউকে খায় না, সবাই। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে ধান, গম, বেগুন, বাজরা। ঠিক আছে, এখানে বেগুনটা হচ্ছে বেমানান। রুই, ইলিশ, কাতলা, ব্যাঙাচি, সবগুলোই মাছ, কিন্তু ব্যাঙাচি মাছ নয়। শব্দদূষণ, বনসৃজন, বায়ু দূষণ, জলদূষণ। এখানে বনসৃজনটা হবে, সবগুলোই দূষণ, কিন্তু এই বনসৃজনটা হচ্ছে গাছপালা লাগানো। শরবত, মিহিদানা, রসগোল্লা, সীতাভোগ। তো মিহিদানা, রসগোল্লা, সীতাভোগ এগুলো সব মিষ্টি। শরবতটা হচ্ছে আমাদের জল দিয়ে শরবত করা হয়, এই জন্য এটা মিষ্টি নয়, এই জন্য শরবত বেমানান শব্দ এখানে। কী ধরনের প্রাণী বিবেচনা করে সঠিক ঘরে টিক চিহ্ন দাও। প্রাণীর নাম গরু। গরু হচ্ছে গবাদি পশু। হাঁস, হাঁস আছে কি? পাখি। সিংহ কি? না, সিংহ হচ্ছে হিংস্র পশু। কুকুর কি? গবাদি পশু। মৌমাছি হচ্ছে পতঙ্গ, আর ভাল্লুক হচ্ছে হিংস্র পশু। ঠিক আছে, তারপর বলা হয়েছে কোনো প্রকারের দূষক কোন ধরনের জলের উৎসে মেশে না তা মেলাতে বলা হয়েছে। বিভিন্ন প্রকার দূষক কোন ধরনের জলের উৎসে মেশে সেটা দেখাতে বলা হয়েছে। কারখানার বজ্রটা হচ্ছে নদীর জল। কৃষিক্ষেত্রে কীটনাশক মাটির নিচের জল। লঞ্চ বা জাহাজের তেল সমুদ্রের জল, আর কচুরিপানা থাকে পুকুরের জল। ব্যাস, এগুলো এইভাবে মেশে এখানে, সেটাই এখানে সুন্দর করে বলে দেওয়া হয়েছে। এরপর 8 থেকে বলেছে চাষের কাজে ব্যবহৃত হাতিয়ার বা যন্ত্রপাতি কোন কোন কাজে ব্যবহার করা হয় লিখতে বলা হয়েছে। প্রথম, চাষের কাজে ব্যবহৃত হাতিয়ার যন্ত্রপাতির নাম হচ্ছে নিড়ানি। নিড়ানি কি? আগাছা পরিষ্কারের জন্য। কোদাল কি হয়? মাটি কোপানোর জন্য। লাঙ্গল কি? জমিতে হালের জন্য। কাস্তে কি? না, ধান পেকে গেলে সেখানে কাটা হয়, কাস্তে দিয়ে ধান কাটার জন্য লাগায়। ট্রাক্টর কি? চাষের মাটি তৈরির কাজে লাগানো হয়। ঠিক আছে, এবার বলে ক স্তম্ভ থেকে খ স্তম্ভ। ক কি বলেছে? মনোহরা, বেথুয়া, ট্রাক্টর, আর বরলি। এখানে শাক, মিষ্টি, মাছ, চাষের যন্ত্র। মনোহরাটা কি? মনোহরাটা বলা হচ্ছে মিষ্টি, মনোহরা। বেথুয়াটা কি? না, শাক। আর ট্রাক্টর হচ্ছে চাষের যন্ত্র, আর বরলি হচ্ছে মাছ। ঠিক আছে, এবার বলছে শব্দঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান। এই শব্দটি দেওয়া হয়েছে নিচে দেখো। মরুভূমি, সংগ্রহশালা, গুণ, রথের, কোচবিহার। ভুটানের রাজার সঙ্গে ড্যাশের রাজার যুদ্ধ হয়েছিল। কোচবিহার রাজার যুদ্ধ হয়েছিল। কোণারকের সূর্য মন্দির ড্যাশ আদলে তৈরি? রথের আদলে তৈরি। ড্যাশ অঞ্চলে জল নেই? মরুভূমি অঞ্চলে জল নেই। মাটি নোংরা হলে তার ড্যাশ নষ্ট হয়ে যায়? গুণ নষ্ট হয়ে যায়। বাসের মধ্যে মিউজিয়াম আসলে বিজ্ঞানের ড্যাশ সংগ্রহশালা। ঠিক আছে, ব্যাস এইভাবে প্রশ্ন উত্তরগুলো করবে। যাই হোক, কেমন হয়েছে অবশ্যই জানাবে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি স্বাস্থ্য শারীরশিক্ষা বিষয়ে। স্বাস্থ্য শারীরশিক্ষাও তোমাদের থাকবে 20 মিনিটে। স্বাস্থ্য ও শারীরশিক্ষা শুধু থাকবে 20 মিনিটে, 40 মিনিট টাইম। এরা আমাদের ছোট্ট বন্ধু অদ্রিজা করে দিয়েছে, দেখে নাও, পরপর করে উত্তরগুলো দেখে নাও। প্রথমে বলেছে একে দাগে সঠিক উত্তরটি খুঁজে বার করে শূন্যস্থান পূরণ করো। দাঁড়িয়াবান্ধা খেলার প্রতি দলে ড্যাশ জন করে খেলোয়াড় থাকে? 8 জন না 11 জন? 8 জন। মেঘে মেঘে ঘর্ষণে যে শক্তি তৈরি হয় তাকেই ড্যাশ বলা হয়? বৃষ্টি না বজ্র? বজ্র বলা হয়। রাস্তা পার হওয়ার সময় ফোনে কথা বলা ড্যাশ উচিত না উচিত নয়? উচিত নয়। শ্রেণীকক্ষে অবশ্যই ময়লা ফেলার পাত্র রাখতে ড্যাশ হবে না হবে না? হবে। যোগাসন করা স্বাস্থ্যের পক্ষে ড্যাশ ক্ষতিকারক না ভালো? ভালো। 2 দাগে বিবৃতির সত্য না মিথ্যা লেখো। কতে আকাশে বজ্রগর্ভ মেঘ দেখলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। এটা কি হবে? না, সত্য। 2 সোনা ব্যাঙ আর পতঙ্গের লড়াই। সোনা ব্যাঙ আর পতঙ্গের লড়াই খেলার সোনা ব্যাঙের দল বৃত্তের ভেতরে থাকবে। এটা মিথ্যা। ভূমিকম্পের আভাস পাওয়া মাত্রই ঘর থেকে বেরিয়ে আসতে হবে। এটা কি হবে? সত্য। দৌড় শেষ করার জন্য লাফ দেওয়ার অভ্যেস করতে হবে। এটা হচ্ছে মিথ্যা। বন্যার জলে ডোবা শাকসবজি মাছ খাবে না। এটা হচ্ছে সত্য। এবার বাম দিকের সঙ্গে ডান দিকে, বাম দিক ডান দিকে দেখে নাও। নোংরা, জঞ্জাল, জীবাণু বাড়ি যদি জেব্রা ক্রসিং ধরে পার, ভূত হঠাৎ কেঁপে ওঠে, বজ্র পড়ার সময় ত্রাণ শিবিরে মেলে, বাড়বেই রোগ, খাবার শিশুর খাদ্য জল, ফেলো ডাস্টবিনে, মাঠে থাকবে না একদম, দুর্ঘটনা মানবে হার ভূমিকম্পের ফলে। আচ্ছা দেখো, নোংরা জঞ্জালটার সঙ্গে হবে ফেলো ডাস্টবিনে, জীবাণু বাড়ে যদি বাড়বেই রোগ, জেব্রা ক্রসিং ধরে পার, দুর্ঘটনা মানবে হার, ভূত হঠাৎ কেঁপে উঠে ভূমিকম্পের ফলে, বজ্র পড়ার সময় মাঠে থাকবে না একদম, ত্রাণ শিবিরে মেলে, খাবার শিশুর খাদ্য জল। ঠিক আছে, এইভাবে সুন্দর করে করবে। 4 থেকে বলেছেন নিম্ন প্রশ্নগুলো এক কথা উত্তরিত বলা হয়েছে। কিসের সাহায্যে নিজেকে গাড়ির সিটের সঙ্গে বেঁধে নেওয়া হয়? না, সিট বেল্টের সাহায্যে নিজেকে গাড়ির সিটের সঙ্গে বেঁধে নেওয়া হয়।
সড়ক হেঁটে পার হতে হয় যেখান দিয়ে তাকে কি বলে? না সড়কে হেঁটে পার হতে হয় যেখান দিয়ে, সেটা হলো জেব্রা ক্রসিং। মোটর সাইকেল চালানোর সময় মাথায় কি পরতে হয়? মোটর সাইকেল চালানোর সময় মাথায় হেলমেট পরতে হয়। ঠিক আছে, এগুলো দেখে নেবে। এরপর বলেছে 5 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। শ্রেণীকক্ষ পরিষ্কার রাখার জন্য শিক্ষার্থীদের করণীয় কাজগুলো কি কি? দেখো 1 নম্বর করে, শ্রেণীকক্ষে ক্লাস শুরুর আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। 2, শ্রেণীকক্ষে যাতে জল না ফেলা হয়। 3, কাগজের টুকরো, লজেন্সের খোলা, প্লাস্টিকের টুকরো যথাস্থানে ফেলা। 3 নম্বর, শ্রেণীকক্ষে যাতে থুতু, কফ, বমি না করা হয় সেদিকে লক্ষ্য রাখা। 4, টিফিন খাওয়ার সময় যাতে খাবারের কোনো না ফেলা না হয় সেদিকে লক্ষ্য রাখা। বন্যা কাকে বলা হয়? বন্যা হলো অস্থায়ীভাবে জলমগ্ন অবস্থা, যা জলাধারের জল বৃদ্ধিতে, উপকূল জলোচ্ছ্বাস, সুনামি, বরফ গলার জলে বা জলাধারা ফেটে যাওয়ায় নদীর কূল ছাপিয়ে একটা বড় এলাকাতে প্লাবিত হয়। ভূমিকম্প কেন হয়? না পৃথিবীর শিলামণ্ডল বিভিন্ন প্লেটের সমন্বয়ে গঠিত। এই প্লেটগুলো স্থানচ্যুতের কারণে ভূপৃষ্ঠের প্রচণ্ড কম্পনের সৃষ্টি হয়। এটি ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে, এই কারণে ভূমিকম্পের সৃষ্টি হয়। বজ্রপাত কি? মেঘে মেঘে ঘর্ষণের ফলে আকাশে যে বিকট শব্দ ও বিদ্যুৎ চমকায় বা বৈদ্যুতিক শক্তি ও আলোক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি রূপান্তরিত হয়, তখন একে বজ্র বলা হয়। ঠিক আছে, ব্যাস এই হচ্ছে টোটাল এটা প্রশ্নটা হয়ে গেল। এরপর আমরা দেখে নেব কলা ও কর্মশিক্ষা। এটাও তোমাদের 20 নম্বর 40 মার্কের, 40 মিনিট টাইম থাকবে। এখানেও তোমার সুন্দর করে দেখে নাও। প্রথম প্রশ্ন, সত্য না মিথ্যা বলা হয়েছে। কর্মশিক্ষার জন্য লক্ষ্য জীবনের ও জীবিকা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা, এটা সত্য। কর্মশিক্ষা হলো কাজ করার মাধ্যমে শিক্ষা অর্জন, এটা সত্য। কলা ও কর্মশিক্ষা শিক্ষার্থীদের সৃজনশীল হতে বাধা দান করে, এটা মিথ্যা। কর্মশিক্ষা শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে, সত্য। বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত অংশগ্রহণ তাদের আত্মবিশ্বাসের স্তরকে আরও উন্নত করে তোলে, এটা হচ্ছে সত্য। এবার শব্দঝুড়ি থেকে সঠিক শব্দের খুঁজে বসাতে বলা হয়েছে। শব্দঝুড়ি দেখো, চিত্রকলা, কভার ফাইল, বৃদ্ধি, যৌথ, কর্মমুখী। কর্মশিক্ষা এমন ধরনের শিক্ষা যার অন্যতম বৈশিষ্ট্য হলো ড্যাশ শিক্ষা, কর্মমুখী শিক্ষা। যে প্রকল্প একাধিক ব্যক্তি মিলে যৌথ উদ্যোগে দলবদ্ধভাবে করা যায় তাকে ড্যাশ প্রকল্প বলে, এটা যৌথ প্রকল্প বলা হয়। কর্মশিক্ষার মাধ্যমে কর্মের সাথে শিক্ষার সংযোগ স্থাপন সংক্রান্ত ড্যাশ পাবে, বৃদ্ধি পাবে। ড্যাশ হলো সুপ্রসিদ্ধ কলা শিক্ষা, এটা হবে চিত্রকলা। শিক্ষার্থীর দ্বারা নিজ হাতে ড্যাশ তৈরি করা হলো এক প্রকার কর্মশিক্ষা প্রকল্প, কভার বা ফাইল। ঠিক আছে, এগুলো হয়ে গেল। এবারে 2টি দৃশ্যকলা ও 2টি পরিবেশন কলার নাম লেখো। দৃশ্যকলা চলচ্চিত্র নির্মাণ, মৃত্তিকা শিল্প, এগুলো। পরিবেশ শিল্প হচ্ছে নৃত্যকলা, সঙ্গীত কলা। কর্মশিক্ষা কাকে বলে? যে শাস্ত্র পাঠ করলে মানব জীবনের বিভিন্ন ধরনের কাজ কীভাবে পদ্ধতি, কী যে দূরদর্শিতা এবং কাজের বিচক্ষণতা ও সময়ানুবর্তিত সম্পর্কে সামক ধারণা লাভ করা, তাকেই কর্মশিক্ষা বলা হয়। ঠিক আছে, এবারে ভারতের জাতীয় একটা পতাকা দেওয়া হয়েছিল, এই পতাকাতে সুন্দর করে ছবি দেওয়া হয়েছিল, এই ছবিটা রং করতে বলা হয়। সুন্দর করে রং করা হয়ে গেছে, এইভাবে সুন্দর করে তোমরা রং করে ফেলবে, কোনো সমস্যা নেই। এরপরে শেষে হচ্ছে আমরা দেখাবো ইংরেজি কোশ্চেন। এটাও তোমাদের 50 নম্বর থাকবে। এই প্রশ্নপত্রটি ভালো করে পড়বে, আর আমি আর এখানে পড়ছি না, তোমরা এই ভিডিওটি পরপর দেখতে থাকো। এখানে প্রশ্নের উত্তর সুন্দর করে প্রশ্ন এবং সঙ্গে উত্তরগুলো করে দেওয়া হয়েছে। ইংরেজিটা ভালো করে পড়তে হবে, পড়ে উত্তরগুলো করতে হবে। আমি পরপর করে দেখাচ্ছি, 1-এর দাগে এবং 2-এর দাগের প্রশ্ন পরপর দেখালাম। ভিডিওটি পজ করে প্রশ্ন দেখবে এবং উত্তরগুলো তোমরা পরপর করে নেবে। প্রথমে যেমন বলা হয়েছে 1-এর দাগে ম্যাচ কলাম উইথ কলাম এর সঙ্গে কলাম বি ম্যাচ করতে বলা হয়েছে, সেটা করা হয়েছে। 2 থেকে বলা হয়েছে আন্ডারলাইন দ্য প্রিপোজিশন অফ দ্য ফলোইং সেন্টেন্স, একটা সেন্টেন্স থেকে যেটা প্রিপোজিশন সেখানে দাগ দিতে হবে, যেমন পরপর করে দাগ দেওয়া হয়েছে। এবারে 3 নম্বর বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল অ্যাডভার্বস গিভিং দ্য হেল্প বক্সে দেওয়া আছে ডেলি, আর্লি, ব্রাইটলি, ব্রিভলি, এগুলো দেওয়া আছে। এগুলো এখান থেকে সুন্দর করে হেল্প বক্স থেকে বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে, দেখে নেবে। 4-এর দাগে ট্রু ফলস বলা হয়েছে বড় হাতের টি সত্যি, আর মিথ্যার জন্য ফল বড় হাতের এফ। এখানে সবগুলো প্রশ্নের উত্তর এখানে করে দেওয়া হলো। 5-এর দাগে দেখো, তারপর বলা হয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়েছে ফ্রম দ্য ভার্বস গিভিং দ্য ব্র্যাকেট, যেটা ব্র্যাকেটে যেটা দেওয়া হয়েছে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বসাতে বলা হয়েছে, পরপর করে এখানে বসিয়ে দেওয়া হয়েছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এগুলো পরপর করে দেখে নিও। এরপর ম্যাচ অফ ওয়ার্ডস অফ কলাম এ উইথ সিনোনেমস ইন দ্য কলাম বি, কলাম এ কলাম বির সে সিনোনেমসটা দেখে নিতে বলা হয়েছে, করে দেওয়া হয় ডিফারেন্স, ভেরিয়াস, লেট, ডেলে, এন্টার, গেট ইন, ক্লোজ হচ্ছে এন্ড, আর রান হচ্ছে রেস। 7-এর দাগে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ডস অফ দ্য অপোজিট ওয়ার্ড বলা হয়েছে, সেগুলো অপোজিটগুলো পরপর করে বসে দেওয়া হয়েছে, দেখে নাও। 7-এর দাগে ফিল ইন দ্য ফলোইং টেবিল, হু, হোয়াট, আর এখানে অ্যাকশন পরপর করে দেওয়া হয়েছে। তারপরে বলা হয়েছে অ্যারেঞ্জ দ্য লেটার প্রিপোজিশন প্রপারলি ফ্রম দ্য মিনিংফুল ওয়ার্ড, এখানে এলোমেলো দেওয়া ছিল, সেটা সাজিয়ে করে সুন্দর করে লেখা হয়েছে। 9-এর দাগে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ দেওয়া হয়েছিল সেগুলো সাজিয়ে করে সুন্দর করে লেখা হয়েছে। আর 10-এ অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, এখানে প্রশ্ন দেওয়া হয়েছে
হু আর দ্য টু সিস্টার, তার উত্তর সুন্দর করে লিখে দেওয়া হয়েছে, দেখে নাও। বিট দ্য হোয়াই দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়ার, এগুলো সুন্দর করে লিখে দেওয়া হয়েছে। পরপর করে ভিডিওগুলো পজ করে দেখে নাও। আর শেষে একটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে, দুটো খুবই ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, এগুলো দুটোই করে রাখবে, কারণ এখানে একটাই করা হয়েছে। আর একটা প্যারাগ্রাফ মাই স্কুল সম্বন্ধে, আমরা বাংলায়ও লিখেছিলাম মাই স্কুল সম্বন্ধে, ইংরেজিতেও স্কুল। এবার এখানে দুটো আছে, ইয়োর স্কুল ইয়োর ফ্যামিলি, এগুলো তুমি তোমার মতো করে লিখবে। এখানে মাই স্কুলটা লিখে দেওয়া হয়েছে, তোমার স্কুলটা তুমি লিখবে সুন্দর করে, ঠিক আছে? একটু দেখে নেবে, পরপর করে দেখে নিও, পরপর করে এগুলো দেখে নিও। বাস এইভাবে সুন্দর করে প্রশ্ন উত্তর করবে। ভিডিওটা একটু বড় হয়ে গেল, যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি না জানো অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।